নমস্কার। আজকের ক্লাসে আমরা বলাইচাঁদ মুখোপাধ্যায় অর্থাৎ বনফুলকে নিয়ে সংক্ষেপে কিছু তথ্যভিত্তিক আলোচনা করার চেষ্টা করব। কারণ পরীক্ষায় বড় বড় রচনা লেখা বা খুব বড় প্রশ্ন লেখার দিন শেষ হয়ে গেছে, বিশেষ করে যেগুলো কম্পিটিটিভ পরীক্ষা। সে কথা মাথায় রেখেই আমরা তথ্যপূর্ণ কিছু আলোচনা এখানে করব। আমরা জানি যে বনফুল নিজে পেশায় চিকিৎসক ছিলেন এবং তার পিতাও পূর্ণিয়া জেলার মনিহারি ডিস্ট্রিক্ট বোর্ডের হাসপাতালে চিকিৎসক ছিলেন। বাংলা সাহিত্যে এমন অনেক লেখক রয়েছেন যারা পেশায় চিকিৎসক, যেমন বনবিহারী মুখোপাধ্যায়, তারকনাথ গঙ্গোপাধ্যায় প্রভৃতি। অন্যদিকে বিশ্ব সাহিত্যের বিখ্যাত সাহিত্যিক পাভলোভিচ চেকভ নিজেও পেশায় চিকিৎসক ছিলেন। পিতার জীবনকে নিয়ে বনফুল যে এক বিরাট উপন্যাস লিখে গিয়েছেন তার নাম উদয় অস্ত, প্রকাশিত 1959 সাল। এর দুটি খণ্ড রয়েছে। বনফুলের যে আত্মজীবনীমূলক রচনা তার নাম হলো পশ্চাৎপট, যেটি প্রকাশিত হয়েছিল 1978 সালে। আমরা তার জীবনী গ্রন্থ থেকে জানতে পেরেছি যে বনে জঙ্গলে অনেক বেশি ঘুরে বেড়াতেন বলে বাড়ির চাকরেরা বলাইচাঁদকে জঙ্গলি বাবু বলে ডাকতেন। পরবর্তীকালে পাখি দেখার নেশা থেকে এবং বন জঙ্গলে ঘোরার নেশা হয়ে যাবার পর বলাইচাঁদ নিজেই নিজের নাম দেন বনফুল। বনফুল তার সমগ্র কাব্যজীবনে বা সাহিত্য জীবনে লিখেছেন রসরচনা, ব্যঙ্গ রচনা, কাব্য কবিতা, আত্মচরিত, স্মৃতিকথা, বিভিন্ন ধরনের প্রবন্ধ, নাটক, ছোট গল্প, অনুগল্প, উপন্যাস ইত্যাদি, যা বাংলা সাহিত্যের পাঠককে নতুন করে ভাবতে শিখিয়েছিল। বনফুলের যে প্রথম লেখা গল্প তার নাম চোখ গেল, এর মধ্য দিয়েই তিনি জীবনের রহস্য সন্ধানে যে উৎসুক ছিলেন তা অতি অনায়াসেই বুঝতে পারা যায়। পাঠক হিসেবে আমরা লক্ষ্য করেছি যে বনফুল তার সাহিত্য জীবন গ্রহণের প্রথম থেকেই গল্পের যে অঙ্গ গঠন সে সম্পর্কে ভীষণ সচেতন, সতর্ক এবং স্বল্পভাষী ছিলেন। তার প্রতিটি ছোট গল্পের মধ্যে এমন একটি গোপন রহস্য রয়েছে যাকে জানতে হলে, গতিশীলতাকে ধরতে হলে গল্পের শেষ বাক্যটি পাঠককে পড়তেই হবে। অন্যদিকে বনফুলের গল্পে কাহিনী আছে, ঘটনা আছে, কিন্তু তারা কিছু বলে না, পাঠককে বলিয়ে নেয়। তিনি এমনভাবে গল্পের বাক্যকে সাজান, ঘটনাকে তৈরি করেন এবং সংলাপের গুরুত্ব ও দায়িত্বকে ওজন করে পাঠকের সামনে পেশ করেন, যেখানে পাঠকের মনে হয় আরেকটু বললে বোধহয় ভালো হতো। তার গল্পের প্রথম এবং প্রধান বৈশিষ্ট্য যেটুকু আমাদের মনে হয়েছে সেটা হলো যেটুকু দরকার সেটুকুই তিনি গল্পের শরীরে রেখেছেন, বাকি সবটা বর্জন করেছেন, যে কারণে সাধারণ পাঠক অনায়াসে তার গল্পে মনোনিবেশ করতে পারেন। সাধারণভাবে দেখা যে তুচ্ছ বিষয় তাকে কেন্দ্র করে তিনি এমনভাবে পাঠকের মনে কৌতূহল দিয়ে তাকে অন্য স্বাদে পরিবেশন করেছেন যে সেই কৌতূহল শেষ পর্যন্ত পাঠকের মনে বজায় থেকেছে এবং গল্পের ফর্ম থেকে ধীরে ধীরে কন্টেন্টের দিকে পাঠক এগোতে পেরেছে। বনফুল সম্ভবত প্রথম গল্পকার যিনি গল্পের ফর্ম নিয়ে আশ্চর্য রকমের মৌলিকতা এনেছিলেন এবং তিনি গল্পের আকার নিয়ে অসম্ভব সব পরীক্ষা নিরীক্ষা করেছেন। অনুগল্পের প্রকৃত যে অবয়ব সম্ভবত তিনিই প্রথম তৈরি করেছেন। তাই আমরা বলতেই পারি বনফুল অনুগল্পের বিশ্বকর্মা। বনফুলের গল্পে কখনো কৌতুক, কখনো ব্যঙ্গ, কখনো কারুণ্য, কখনো বিষাদ, আবার কখনো বা জীবনের হিংস্রতা প্রকাশ পেয়েছে। আবার অন্যদিকে অনেক গল্পে সংসারের খুঁটিনাটি তুচ্ছতাকেও অন্য স্বাদে পরিবেশন করা হয়েছে। অর্থাৎ বিষয় নির্বাচনে তার যে ব্যাপ্তি তা আমাদেরকে আশ্চর্য করে। এবার আমরা দেখব বনফুলের রচনা, যেটা তথ্যভিত্তিক আলোচনার মূল কেন্দ্র। এই রচনাটা আমি স্ক্রিন শেয়ার করে আপনাদেরকে দেখাচ্ছি। বনফুলের রচনার কথা বলতে গিয়ে আমরা প্রথমেই বলবো বনফুলের যে প্রথম দিকের কবিতা সেটা অধিকাংশই প্রকাশিত হয়েছিল প্রবাসী, কল্লোল, পরিচারিকা এবং ভারতীয় শনিবারের চিঠিতে। এখানে বলা প্রয়োজন যে বনফুল কল্লোল গোষ্ঠীর লেখক ছিলেন না বা কল্লোল গোষ্ঠীর লেখকদের সমর্থনেও ছিলেন না। এবার আমরা আসবো বনফুলের যে কাব্য কবিতার বই আমরা পেয়েছি, যেমন এই অঙ্গারপর্ণী, চতুর্দশী, করকমলেশু, আহ্বনীয়, এইসব। ব্যঙ্গ কবিতার যে বই সেখানে 109টি কবিতা রয়েছে, 1958 সালে প্রথম প্রকাশ। নতুন বাকে বলে যে কবিতার বই সেখানে রয়েছে 30টি কবিতা এবং 1959 সালে যার প্রথম প্রকাশ। বনফুলের যে একমাত্র ব্যঙ্গ রচনা
তা প্রকাশিত হয়েছিল রঞ্জন পাবলিশিং হাউস থেকে 1942 সালে। নাম ভূয় দর্শন। বিভিন্ন ধরনের আলোচনা এবং প্রবন্ধ তিনি পুস্তক আকারে প্রকাশ করেছিলেন, যার মধ্যে উত্তর, শিক্ষার ভিত্তি, মনন এবং দ্বিজেন্দ্র দর্পণ, ভাষণ এই গ্রন্থগুলি ইনক্লুডেড ছিল। আত্মচরিত, স্মৃতিকথা বা রোজনামচা জাতীয় যে রচনা তিনি লিখেছেন তাতে রবীন্দ্র স্মৃতি, মর্জিমহল, পশ্চাৎপট, নিজের স্ত্রী লীলাবতীর মৃত্যুর পর লিখেছিলেন লি, এই গ্রন্থগুলোর নাম আমরা পাই। বনফুলের যে 39 বছরের সাহিত্য জীবন 1936 থেকে একেবারে 1975 ছোট গল্প লেখার ক্ষেত্রে, সেখানে তিনি টোটাল 21টি গল্পগ্রন্থ বা আমরা যতগুলি পেয়েছি এই 21টি গল্পগ্রন্থ ছাড়াও আরও বহু বই বেরিয়েছে তার। এই 21টি গল্পগ্রন্থের মধ্যে প্রায় 500-র কাছাকাছি গল্পের উল্লেখ রয়েছে, কিন্তু তিনি তার সারা জীবনে প্রায় 550-র বেশি গল্প লিখেছেন বলে জানা যায়। অন্যদিকে বনফুলের লেখা উপন্যাসের যে তালিকা তাতে আমরা মোট 61টি উপন্যাসের নাম এখানে দিয়েছি। তৃণখণ্ড 1936-এ প্রথম লেখা থেকে শুরু করে হরিশ্চন্দ্র তার যে লেখা শেষ উপন্যাস 1979 সালে। এরপর আমরা কিছু আরও ডিটেল তথ্যে চলে গেছি, যেমন ধরা যায় গল্পগ্রন্থের যে অন্তর্ভুক্ত নাটক বা ছোট গল্পের যে নাট্যরূপ, সেইগুলো কোন কোন গল্পগ্রন্থের কি কি নাট্যরূপ হয়েছিল তার ডিটেলস। কেননা বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষায় খুব ডিটেল প্রশ্ন করা হয়, তখন এই তথ্যগুলো ভীষণ কাজে লাগে। যেমন জীবনী নাটক, সামাজিক নাটক কোনগুলো, হাস্যরসাত্মক নাটক কোনগুলো, একাঙ্ক নাটকের মধ্যে কোন কোন নাটকগুলো পড়ছে, এবং একাঙ্ক যে নাটকগুলো তার মধ্যে কোন পত্রিকায় কত সালে কি কি প্রকাশ পেয়েছে, এই ডিটেল তথ্যগুলো আমরা দেওয়ার চেষ্টা করেছি। নাটকের নাম, প্রকাশ সাল এবং কোন পত্রিকায়, যা যতটা সম্ভব তথ্য পাওয়া গেছে ততটা তথ্য আমরা ছাত্রছাত্রীদের সাথে শেয়ার করার চেষ্টা করছি, যাতে তাদের পরীক্ষার ক্ষেত্রে বিশেষ সুবিধা হয়। এখানেও দেখুন তাই, নাটকের নাম, প্রকাশ সাল, কিছু কিছু ক্ষেত্রে পত্রিকার নাম দেওয়া রয়েছে। তো এই তথ্যগুলো পরীক্ষার কথা মাথায় রেখেই পুরোপুরি তৈরি করা, যাতে এক জায়গায় কম সময়ের মধ্যে সব তথ্যগুলো পাওয়া সম্ভব হয় এবং বারে বারে রিভাইজ করে যথাসম্ভব তথ্যগুলো মনে রাখার চেষ্টা করা, যাতে পরীক্ষা যখন অপশনগুলো দেওয়া থাকবে তখন সেই অপশনগুলোতে টিক করতে অসুবিধা না হয়। অর্থাৎ দেখা যাচ্ছে যে এই ভিডিওটির মোট 3টি পার্ট রয়েছে। প্রথম পার্টে আমরা বনফুলের সম্পর্কে খুব সংক্ষেপে তথ্য দিয়েছি। তার পরের পার্টে আমরা বনফুলের রচনা বৈশিষ্ট্যকে সংক্ষেপে সূত্রাকারে কম সময়ে আলোচনা করার চেষ্টা করেছি, এবং শেষ পার্টে যেটা গুরুত্বপূর্ণ, সেখানে বনফুলের রচনা সম্পর্কে যতটা সম্ভব ডিটেলে শেয়ার করা সম্ভব সেটা আমরা স্ক্রিন শেয়ার করে দেখানোর চেষ্টা করেছি, যাতে ছাত্রছাত্রীদের সুবিধা হয়। সমস্ত ভিডিওই আমরা তথ্যপূর্ণ করার চেষ্টা করব, যাতে এক জায়গায় কম সময়ে অনেক তথ্য পাওয়া সম্ভব হয়। নমস্কার।